আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং সাবজেক্টের 10ম লাইভ ক্লাসে তোমাদের শুভেচ্ছা জানাচ্ছি। আজকের ক্লাস উপস্থাপনায় আছি আমি মোহাম্মদ শাকিল আল মাসুম, ইনস্ট্রাক্টর কম্পিউটার, বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট, বরিশাল। শিক্ষার্থীরা, তোমরা আমাকে শুনতে পেলে একটু কমেন্ট করবে। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে আন্ডারস্ট্যান্ড পলিমরফিজম। এটি আমাদের 10ম অধ্যায়ে রয়েছে। আমরা পলিমরফিজম সম্পর্কে দেখব এখন। আজকে ক্লাসটি কমপ্লিট হওয়ার পরে তোমরা পলিমরফিজম সম্পর্কে জানবে বিস্তারিত। এছাড়াও তোমরা মেথড ওভারলোডিং, অপারেটর ওভারলোডিং সম্পর্কে বিস্তারিত জানবে এবং এগুলো ব্যবহার করে তোমরা সি# প্রোগ্রাম লিখতে পারবে। এছাড়া তোমরা অ্যাবস্ট্রাক্ট ক্লাস, সিল ক্লাস সম্পর্কে জানবে এবং এগুলো ব্যবহার করে প্রোগ্রাম লিখতে শিখবে। তো প্রথমেই আমরা দেখি যে ডিসক্রাইব পলিমরফিজম। পলিমরফিজমটা কি সেটা আমাদের জানা দরকার। আমরা যখন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং সাবজেক্টটা শুরু করি, বইয়ের প্রথম অধ্যায়ে কিন্তু রয়েছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর গুরুত্বপূর্ণ কিছু বৈশিষ্ট্য। সে সকল একটি বৈশিষ্ট্যর একটি অংশ কিন্তু আছে পলিমরফিজম। তো পলিমরফিজমের আসলে সংজ্ঞাটা কি? ভিন্ন ভিন্ন অবস্থায় একই অবজেক্ট ভিন্ন ভিন্ন রেজাল্ট প্রদান করে তাকে পলিমরফিজম বলে। পলিমরফিজম হচ্ছে একটি গ্রিক শব্দ। পলিওমরফিজম এর সমন্বয়ে গঠিত। অপারেটর ওভারলোডিং, ফাংশন ওভারলোডিং এর মাধ্যমে পলিমরফিজমের আমরা ব্যবহার দেখব। এরপর আমরা দেখব যে ডিসক্রাইব টাইপস অফ পলিমরফিজম। পলিমরফিজম মূলত দুই ধরনের। একটি হচ্ছে স্ট্যাটিক অথবা কম্পাইল টাইম পলিমরফিজম। এরপর রয়েছে ডাইনামিক বা রান টাইম পলিমরফিজম। স্ট্যাটিক, আবার স্ট্যাটিকটাকে আবার দুভাগে ভাগ করা যায়, সেটা হচ্ছে মেথড ওভারলোডিং এবং হচ্ছে অপারেটর ওভারলোডিং। আর ডাইনামিকের ক্ষেত্রে রয়েছে ভার্চুয়াল অথবা ওভাররিডেন মেথড। তো এখন স্ট্যাটিক আসলে কি? স্ট্যাটিক বলতে আসলে আমরা কি বুঝি? সি# মেথড ওভারলোডিং এবং অপারেটর ওভারলোডিং পদ্ধতির প্রয়োগের মাধ্যমে স্ট্যাটিক বা কম্পাইল টাইম পলিমরফিজম বাস্তবায়িত হয়ে থাকে এবং এটি আসলে অনেক ক্ষেত্রে স্ট্যাটিক বাইন্ডিং বা আর্লি বাইন্ডিং নামে পরিচিত। এরপর রয়েছে ডাইনামিক বাইন্ডিং বলতে আমরা কি বুঝি? সি# মেথড ওভাররাইডিং পদ্ধতির প্রয়োগের মাধ্যমে ডাইনামিক বা রান টাইম পলিমরফিজম বাস্তবায়িত হয়ে থাকে। এটি ডাইনামিক বাইন্ডিং বা লেট বাইন্ডিং নামে পরিচিত। এখন আমরা দেখব যে এক্সপ্লেইন মেথড ওভারলোডিং। মেথড ওভারলোডিং আসলে কি সেটা আমরা দেখব। পলিমরফিজম প্রয়োগের সাধারণ উপায় হচ্ছে মেথড ওভারলোডিং। মেথড ওভারলোডিং পদ্ধতিতে একই ক্লাসের মধ্যে প্যারামিটার টাইপ বা আর্গুমেন্ট সংখ্যার ভিন্নতায় একই নামে দুই বা ততোধিক মেথড ব্যবহৃত হয়। অর্থাৎ একই নামে একাধিক মেথড থাকবে কিন্তু প্যারামিটার বা আর্গুমেন্ট ভিন্ন হবে। এবং মেথড ওভারলোডিং এ কোনো রিটার্ন টাইপ থাকবে না। তা আমরা তিন ধরনের মেথড ওভারলোডিং আমরা সি# রয়েছে। তো প্রথমেই রয়েছে দ্য নাম্বার অফ প্যারামিটারস ইন 2 or more মেথড। তার মানে কি, দুই বা ততোধিক মেথডের মধ্যে প্যারামিটার এর সংখ্যার উপর ভিত্তি করে এটাকে দেখানো হয়। তারপর রয়েছে ডেটা টাইপস। প্যারামিটারের মধ্যে ডেটা টাইপসের ভিন্ন ভিন্ন করেও ওভারলোড করা যায়। এরপর রয়েছে প্যারামিটারের মধ্যে দ্য অর্ডার অফ প্যারামিটারস অফ মেথড। মেথডের প্যারামিটারের অর্ডার বা ক্রম চেঞ্জ করেও ওভারলোড করা যায়। তাহলে আমরা তিনটি পদ্ধতিতে আমরা মেথডকে আমরা ওভারলোড
সি শার্পে করতে পারি। তা আমরা প্রতিটির আমরা এখন উদাহরণ দেখি, তাহলে আমাদের কনসেপ্ট ক্লিয়ার হবে। তা প্রথমেই আমরা দেখব যে চেঞ্জিং দ্য নাম্বার অফ প্যারামিটার্স। চেঞ্জিং দ্য নাম্বার অফ প্যারামিটার্স, তাহলে আমরা এখানে একটি ক্লাস নিলাম, সেটার নাম হচ্ছে জিএফজি। আমরা যেহেতু মেথডকে ওভারলোড করতে চাই সেহেতু আমাদের একটি মেথড লাগবে অ্যাড। এটার মধ্যে প্যারামিটার রয়েছে ইন্টিজার এ, ইন্টিজার বি। আবারও আমরা সেম মেথড নিলাম, এখানে কি রয়েছে, একটি প্যারামিটার কিন্তু কি বেশি রয়েছে। তাহলে আমরা বললাম কি এখানে চেঞ্জিং দ্য নাম্বার অফ প্যারামিটার্স। এখানে রয়েছে প্যারামিটার দুটি, আমাদের এখানে প্যারামিটার আছে তিনটি। তাহলে আমরা এখানে কি কাজ করছি, প্যারামিটারগুলো এ এবং বি এর যোগ করে আবার সামের মধ্যে রাখছে এবং সামটাকে আবার আমরা রিটার্ন করছি। তাহলে এ এবং বি এর মানটা সে কোথায় পাবে, যখন আমি এখানে অবজেক্ট ডিক্লেয়ার করছি, অবজেক্টের মাধ্যমে মেথডকে কল করছি, তাহলে এই যে 1 এবং 2 এই মানটাই আসলে সে কোথায় যাবে, এখানে যাবে। এখানে যাওয়ার পরে কিন্তু সে এই যোগ হওয়ার পরে এই সামটাকে কিন্তু আবার সে এখানে যখন পাঠাবে, তারপরে এই মানটা আবার কোথায় যাবে, সাম 1 এ কিন্তু যাবে। তাহলে আমরা প্রিন্ট করব কোনটা, এই সাম 1 কে প্রিন্ট করলে কিন্তু আমরা কি পাবো, আমরা 3 পাবো। অনুরূপ এটার ক্ষেত্রেও কিন্তু আমাদের যেহেতু প্যারামিটার তিনটি রয়েছে, এই প্যারামিটার গুলো এখানে কি হবে, পাস হবে। পাস হওয়ার পরে যোগ করার পরে আবার সেই রিপিটেশন, যে এখানে মান চলে যাওয়ার পরে রিটার্ন করার পরে আবার সাম 2 তে যাবে, এরপরে আবার সাম 2টাকে আমরা প্রিন্ট করব, তাহলে আমরা আবার 6 পাবো। আমাদের অবশ্যই মনে আছে অ্যাকচুয়াল এবং ফর্মাল প্যারামিটারের কথা, সেরকমেরই এখানে শুধুমাত্র আমাদের ভিন্নতা রয়েছে। মেথডের নামটা কি একই নাম থাকবে, মেথডের নাম হচ্ছে অ্যাড, আবার অ্যাড, তার মধ্যে শুধুমাত্র প্যারামিটারের ভিন্নতা থাকবে। এই পদ্ধতিতেই কিন্তু আমরা নাম্বার অফ প্যারামিটারকে চেঞ্জ করে আমরা ওভারলোড করতে পারি। এরপরে আমরা দেখব যে চেঞ্জিং দ্য ডেটা টাইপস অফ প্যারামিটার। একটু খেয়াল করতে হবে যে চেঞ্জিং দ্য ডেটা টাইপস অফ প্যারামিটার, ডেটা টাইপটাকে চেঞ্জ করব আমরা। তাহলে আমাদের নাম কিন্তু একই থাকবে, আমাদের নাম হচ্ছে অ্যাড, এখানে আমাদের রয়েছে অ্যাড। এখানে আমাদের ডেটা টাইপ কি ইন্টিজার টাইপের, ডেটা টাইপগুলো আমাদের ইন্টিজার টাইপের। আর এখানে আমাদের ডেটা টাইপ হচ্ছে ডাবল টাইপের। তাহলে আমরা কি চেঞ্জ করলাম, আমরা ডেটা টাইপটাকে শুধুমাত্র চেঞ্জ করলাম। এখানেও তদ্রূপ আগের প্রোগ্রামের মতোই এই মান এখান থেকে যাবে, যাওয়ার পরে যোগ করার পরে এখানে যে ক্যালকুলেশন হওয়ার পরে সেই মানটাকে আবার সামের মধ্যে যখন যাবে, সেই সামটাকে আমরা যদি সাম 2টাকে প্রিন্ট করলে আমরা এই রেজাল্টটাকে আমরা পাবো। আবার এটার ক্ষেত্রেও কিন্তু অনুরূপ, যেহেতু আমাদের ডাবল রয়েছে, তাহলে ডাবল মানটা আবার কপি হয়ে এখানে যাবে, যাওয়ার পরে এখানে ক্যালকুলেশন হওয়ার পরে আবার এই যে সামটাকে আমরা কপি করে এখানে রিটার্ন করবে, এটাই আবার কোথায় যাবে, সাম 2তে যাবে। তাহলে আমরা সাম 3তে যাবে, সাম 3 কে আমরা প্রিন্ট করলে আবার কিন্তু আবার 6 পাবো। তাহলে এখানে মূল বিষয় হচ্ছে দেখা যে আমরা ডেটা টাইপটাকে, আমরা ফাংশনটাকে ওভারলোড করছি, তার মানে একই নামে থাকবে, শুধুমাত্র তার মধ্যে যে প্যারামিটারের ডেটা টাইপটা পরিবর্তন হবে। তাহলে আমরা পরিবর্তনটা লক্ষ্য করলাম। এরপরে আমরা দেখব যে আমরা 3 নম্বরে বলেছিলাম যে আমাদের চেঞ্জ দ্য অর্ডার অফ প্যারামিটারের যে অর্ডার সেটাকে চেঞ্জ করবে। তাহলে আমরা আইডেন্টিটি নামে আমাদের যে মেথড রয়েছে, এখানেও রয়েছে আইডেন্টিটি নামে মেথড। এখন আমরা ক্রম চেঞ্জ করেছি কিভাবে, এখানে রয়েছে স্ট্রিং, তারপরে রয়েছে ইন্টিজার, এখানে রয়েছে উল্টো করে ফেললাম আমরা, এখানে আইডি, তারপরে রয়েছে স্ট্রিং নেম। তাহলে কি হলো, ক্রমটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। কিন্তু কি হবে, আমরা যখন অবজেক্ট ডিক্লেয়ার করলাম, আমরা অবজেক্টের মাধ্যমে যখন আমরা এই মেথডগুলোর মধ্যে যখন আমরা পাস করব মানগুলোকে, যখন আমরা পাস করব সে কিন্তু আইডি কিন্তু এই আইডিটাকেই নেবে, আবার স্ট্রিং কিন্তু এই স্ট্রিংটাকেই কিন্তু নেবে। আমরা যখন এটাকে যখন আমরা অবজেক্টটাকে যখন আমরা obj.identity যখন আমরা এটাকে কল করব, তখন যখন সে এই মেসেজটাকে যখন প্রিন্ট করবে, তখন সে প্রথমে প্রিন্ট করবে এই মেসেজটাকে, সে প্রিন্ট করবে ম্যাঙ্গো, তারপরে 1। এরপরে আবার এটাকে যখন সে কল করবে, তখন সে, আমরা যেহেতু আগে প্রিন্ট করতেছি কোনটা, প্রিন্ট করছি নেম, তাহলে সে নেমটাকেই প্রিন্ট করবে, আবার সে তারপরে কিন্তু করবে আইডিটাকে। তার মানে সে কিন্তু পাস করার সময় কিন্তু সে
এই অ্যাপেল কিন্তু সে এখানেই পাস করছে, আবার এই টুটা কিন্তু সে আইডিতেই পাস করছে, আইডিতেই কিন্তু সে পাস করছে। আবার এখানে কিন্তু স্ট্রিং ম্যাঙ্গোটা এখানে, আবার আইডিটা হচ্ছে এখানে। তাহলে এটা আমাদের কনসোল ডট রাইট লাইনের উপরে নির্ভর করবে যে আসলে আমরা কোনটাকে আগে দিব কোনটাকে পরে দিব। কিন্তু এখানে যেটা মূল যেটা দেখার বিষয় সেটা হচ্ছে এখানে আমরা প্যারামিটারের অর্ডারটাকে আমরা চেঞ্জ করে দিলাম, যেখানে স্ট্রিং নেম আইডি, আবার এখানে হচ্ছে আইডি আগে পরে স্ট্রিং নেম। এই পদ্ধতিটাকে আসলে আমরা বলতে পারি যে চেঞ্জিং দ্য অর্ডার অফ প্যারামিটার, এভাবে আমরা এটাকে ওভারলোড করতে পারি। এরপরে আমরা দেখব যে অপারেটর ওভারলোডিং কি জিনিসটা, যে সি শার্প ল্যাঙ্গুয়েজে অপারেটরকে ওভারলোড করা যায়। অপারেটর ওভারলোডিং সি শার্প অপারেটরগুলোকে যখন ইউজার ডিফাইন্ড ডেটা টাইপের ক্ষেত্রে প্রয়োগ করা হয় তখন তাদের অতিরিক্ত ক্ষমতা সরবরাহ করে। প্রিডিফাইন্ড সি শার্প অপারেটরকে ওভারলোড করা যায় বিল্ট ইন টাইপগুলোর সাথে তাদের প্রিডিফাইন্ড অপারেটরগুলো যুক্ত রয়েছে। ডেটা টাইপ ইন্টিজার এর একটি এক্সাম্পল যদি বিবেচনা করি তাহলে আমরা তার কি কি জিনিসগুলো রয়েছে, এখানে কিছু আমরা অপারেটর দিয়েছি। এই অপারেটরগুলোকে সে কি করতে পারে, গাণিতিক অপারেটরগুলোকে যদি সমর্থন করে, ইউজার ডিফাইন্ড ডেটা টাইপ সহ অপারেটরগুলো ব্যবহার করতে প্রয়োজনীয়তার উপর নির্ভর করে তাদের ওভারলোড করা দরকার হয়। আমরা যদি আরো সহজভাবে যদি চিন্তা করি, আমরা সাধারণত যে সকল অপারেটরগুলোকে আমরা জানি, আমরা ব্যবহার করি, আমরা কি কি ধরনের অপারেটর ব্যবহার করেছি অপারেটর অধ্যায় বলো তো তোমরা? আমরা অ্যারিথমেটিক, লজিক্যাল, বিটওয়াইজ, কন্ডিশনাল, তাই না? এই সকল অপারেটরগুলো। কোন অপারেটর বিল্ট ইন যে তার কাজ করার ক্ষমতা থাকে তার চেয়ে বাড়তি কিছু কাজ করার ক্ষমতা তৈরির প্রক্রিয়া কিন্তু হচ্ছে অপারেটর ওভারলোডিং। যেমন এডিশন বা যোগ সাধারণত কি করতে পারে, দুইটা বা তার চেয়ে অধিক সংখ্যার যোগ করতে পারে সে, কিন্তু অপারেটর ওভারলোডিং প্রক্রিয়ায় প্লাস সে দুটি সংখ্যার পাশাপাশি কিন্তু স্ট্রিংকেও কিন্তু সে যোগ করতে পারে, রেজাল্ট দেখাতে পারে। অপারেটর ওভারলোডিং প্রক্রিয়ায় নতুন কোনো অপারেটর কিন্তু আমরা তৈরি করতে পারবো না, কেবলমাত্র অপারেটর সমূহের পরিধি আমরা বাড়াতে পারবো। আবার অপারেটর ওভারলোডিং এর মাধ্যমে বিদ্যমান যে অপারেটরগুলো রয়েছে তার যে কাজ সেগুলো কিন্তু চেঞ্জ করা কিন্তু সম্ভব হবে না। এরপর আমরা দেখবো যে অপারেটর ওভারলোডিং ফাংশনের মাধ্যমে আমরা কিভাবে অপারেটরকে ওভারলোড করতে পারি সেটা আমরা দেখি। ফাংশন ডিফাইনিং এর মাধ্যমে অপারেটরকে ওভারলোড করা যায়, সেক্ষেত্রে অপারেটর কিওয়ার্ড ব্যবহার করতে হয়। যেমন আমরা যদি সিনট্যাক্সটা দেখি তাহলে প্রথমে রয়েছে কি অ্যাক্সেস স্পেসিফায়ার, তারপরে রয়েছে ক্লাসের একটি নাম থাকতে হবে। অপারেটর, এই অপারেটরটা হচ্ছে একটি কিওয়ার্ড, এটি হচ্ছে একটি কিওয়ার্ড। তারপরে অপারেটরের একটি সিম্বল থাকবে, তারপরে থাকবে প্যারামিটার থাকবে, তারপরে থাকবে কোড থাকবে, এখানে থাকবে কোড। এটি হচ্ছে আমরা যখন কোনো অপারেটরকে আমরা ওভারলোড করতে যাব তখন আমরা এই ফরম্যাটকে আমরা ফলো করব। এখানে একটি চার্ট দেয়া রয়েছে, চার্টের মধ্যে আমরা যেটা দেখিয়েছি সেটা হচ্ছে ইউনারি অপারেটর। কোন কোন এই অপারেটরগুলোকে ওভারলোড করতে পারবে, বাইনারি অপারেটর এই অপারেটরগুলোকে ওভারলোড করতে পারবে, কম্পারিজন অপারেটর এগুলোকে ওভারলোড করতে পারবে, বাট কন্ডিশনাল অপারেটর এটাকে ডিরেক্টলি ওভারলোড করা যাবে না। তারপরে আবার আছে অ্যাসাইনমেন্ট অপারেটর, এটাকে ওভারলোড করা যাবে না। আমরা ইউনারি অপারেটরকে যদি দেখি যে আমরা কিভাবে ইউনারি অপারেটরকে আমরা যখন ওভারলোড করব তার কিছু নিয়ম আমাদের জানা প্রয়োজন। ইউনারি অপারেটর কি করে, সিঙ্গেল অপারেন্টকে সে গ্রহণ করে, তার সিনট্যাক্স হচ্ছে অপারেটর লিখতে হবে, তারপরে অপারেটরের যে সিম্বল সেটাকে আমরা ব্যবহার করব, তারপরে লিখব অবজেক্ট। আমরা যদি দেখি, চিন্তা করি, যদি আমরা কখনো ইউনারি অপারেটরের ক্ষেত্রে যদি আমরা ইনপুট দেই 15 এবং -25, তাহলে আমরা আউটপুটে কিন্তু পাবো -15 এবং পাবো +25। এটাকে আমরা এখন উদাহরণের মাধ্যমে আমরা দেখি। এখানে দুটি ক্লাসকে আমি ব্যবহার করেছি, প্রথমটা হচ্ছে ক্যালকুলেটর আর একটা হচ্ছে ক্লাস এন্ট্রি পয়েন্ট। এখানে নাম্বার রয়েছে, নাম্বার 1 এবং নাম্বার 2 মেম্বার ভেরিয়েবল। তারপর একটি প্যারামিটার বিশিষ্ট কনস্ট্রাক্টরকে ব্যবহার করলাম, যার মধ্যে দুটি প্যারামিটার রয়েছে। আমাদের কনস্ট্রাক্টরের নাম হচ্ছে ক্যালকুলেটর, যেহেতু ক্লাসের নাম ক্যালকুলেটর, কনস্ট্রাক্টরের নামও হবে
ক্যালকুলেটর। তাহলে এই মানগুলো সে পাবে কোথা থেকে? এখান থেকে সে মানগুলো কিন্তু পাবে, এই মানগুলো কিন্তু এখান থেকে সে পাবে, নাম্বার 1, নাম্বার 15 এবং -25। যখন সেই নাম্বারগুলো পাবে, আমাদের যে মূল যে আমরা একটু আগে দেখলাম যে আসলে ইউনারি অপারেটরকে আমরা কিভাবে ওভারলোড করতে পারি, সেই মেথড যদি আমরা চিন্তা করি, সেই মেথডটা কিন্তু আসলে এখানে। তাহলে আমরা এই মেথডের ব্যবহারটা কিন্তু এখানে আমরা করেছি। পাবলিক স্ট্যাটিক ক্যালকুলেটর, ক্লাসের নাম আমাদের ক্যালকুলেটর, তারপর অপারেটর হচ্ছে আমাদের কিওয়ার্ড লিখতে হবে, আর আমাদের এই সিম্বলটা হচ্ছে এই মাইনাস। এবং এখানে আমরা বলেছি যে অবজেক্ট থাকবে কয়টি? একটি থাকবে। কোন ক্লাসের? এই ক্যালকুলেটর ক্লাসের অবজেক্ট হচ্ছে C1। তাহলে এই মানগুলো এই 15 এবং 25 কে সে কোথায় রাখবে? সে নাম্বার 1 এবং নাম্বার 2 এর মধ্যে রাখবে এবং কি করবে? সে কনভার্ট করে 15 এখন হয়ে যাবে কত? -15, আর -25 হয়ে যাবে +25, এবং এই C1 টাকে রিটার্ন করবে। এরপর আমরা দেখব কি যে আমাদের অবজেক্টটা যেহেতু কি অবজেক্ট, যেহেতু আমরা মাইনাস সাইন ব্যবহার করেছি, মাইনাস অবজেক্টটাকে আমরা কোথায় নিয়ে আসবো? আমাদের মূল অবজেক্টের মধ্যে নিয়ে আসবো, এই অবজেক্টের মধ্যে। এরপরে আমরা এই অবজেক্টের সাহায্যে আমরা এই মেথডকে কল করব ob.print। তাহলে প্রিন্ট করলেই আমরা কি পাবো? আমরা আমাদের ইনপুট ছিল 15 এবং -25, তখন আমরা পাবো -15 এবং +25। এটা হচ্ছে ইউনারি অপারেটরকে আমরা ওভারলোড করেই কিন্তু আমরা এই ধরনের আউটপুটকে জেনারেট কম্পাইলার করব। এরপরে আমরা দেখব যে ওভারলোড বাইনারি অপারেটর। বাইনারি অপারেটরকে আমরা কিভাবে ওভারলোড করতে পারি। এখানে মনে রাখতে হবে ইউনারি অপারেটরে কাজ করে কিন্তু একটি অপারেন্ট নিয়ে, আর বাইনারি অপারেটর কাজ করে হচ্ছে দুটি অপারেন্ট নিয়ে, এবং তাদের ধরন একই রকমের। শুধুমাত্র অতিরিক্ত বাইনারি অপারেটরের ক্ষেত্রে শুধুমাত্র অতিরিক্ত একটি প্যারামিটার বেশি থাকবে। যেমন এখানেও আমাদের লিখতে হবে অপারেটর, তারপরে অপারেটরের সিম্বল দিব, তারপরে আমরা এখানে লিখব অবজেক্ট 1 এবং অবজেক্ট 2। আগে ছিল একটি অবজেক্ট, এখন আমাদের হবে দুটি অবজেক্ট। এটাকে আমরা একটা উদাহরণের মাধ্যমে দেখি। বাইনারি অপারেটরের এখানেও দুটি ক্লাস নিলাম, একটি হচ্ছে ডেটা ক্লাস আর একটা হচ্ছে প্রোগ্রাম ক্লাস। এখানে প্রথমে মেম্বার এলিমেন্ট, একটি মেম্বার ভেরিয়েবল নিলাম নাম্বার, একটি নো আর্গুমেন্ট কনস্ট্রাক্টর নিলাম ডেটা টাইপের, কোনো আর্গুমেন্ট নেই, ইনিশিয়ালি নাম্বারের মানটাকে 0 করা আছে। তারপরে রয়েছে প্যারামিটার কনস্ট্রাক্টর। তা আমরা জানি যে ক্লাসের নাম অনুযায়ী কি হয়? প্যারামিটার কনস্ট্রাক্টর হয়। তারপর এখানে একটি প্যারামিটার হচ্ছে ইন্টিজার n, এই nটাই কি করবে? সে নাম্বারের মধ্যে ডেটাটাকে রাখবে। তাহলে আমরা এরপরে আমরা দেখব যে আমাদের মূল যে আমাদের মেথডটা, যার মাধ্যমে আমরা অপারেটরকে, আমরা বাইনারি অপারেটরকে ওভারলোড করতে পারি, তা আমরা জানি তার সিনট্যাক্স কি? পাবলিক স্ট্যাটিক ডেটা, যেহেতু এই ক্লাসের। তারপরে অপারেটর কিওয়ার্ড লিখবো আমরা, তারপরে আমরা এই সিম্বলকে ব্যবহার করব, আমাদের বাইনারি অপারেটরের সিম্বল। যেহেতু আমাদের এখানে অবজেক্ট দুইটি, ডেটা 1 ডেটা ক্লাসের D1 এবং D2, এবং নতুন একটি অবজেক্ট নিলাম আমরা D3। যেহেতু আমরা এখানে কি করব? এই অপারেটরের মাধ্যমে আমরা দুটি সংখ্যাকে যোগ করব, যে মানগুলো আসবে কোথা থেকে? 100 এবং 200 থেকে। তাহলে এখানে পাস করার পরে সে রেজাল্টটা কোথায়? D3 আবার কি করবে? সেই রেজাল্টটাকে সে রিটার্ন করবে। এরপরে আমরা ডিসপ্লেতে আমরা যখন এটাকে কল করব অবজেক্টের সাহায্যে, তখন কিন্তু আমরা আউটপুট পাবো। তাই এখান থেকে দেখি আমরা আবার নতুন একটি অবজেক্ট নিলাম D5। এই অবজেক্টের সাহায্যে আমরা কি করতে পারবো? এই দুটি অবজেক্টের ভ্যালুটাকে আমরা যোগ করব। তাহলে আমাদের হবে D আর D4। আমরা D এর মধ্যে জানি আমরা 100 এবং 200, তাহলে D5 এর মধ্যে ভ্যালু রয়েছে এখন কত? 300। তাহলে আমরা d.display এই মেথডটাকে যদি আমরা কল করি, তাহলে আমরা পাবো 100, তারপরে d4.display তাহলে পাবো 200, তারপরে d5.display তাহলে আমরা পাবো 300। তাহলে আমরা এই ক্যালকুলেশন করে আমরা আসলে এটাকে পাচ্ছি, আমরা 300 পাচ্ছি। তাহলে এই হচ্ছে বাইনারি অপারেটর, আমাদের এভাবেই কিন্তু কাজ করে। এরপরে আমরা দেখব যে ইউজ অফ অ্যাবস্ট্রাক্ট এন্ড সিল ক্লাস। অ্যাবস্ট্রাক্ট কি জিনিস আমাদের জানা প্রয়োজন। আমরা প্রথম অধ্যায়ে কিন্তু সংজ্ঞা পড়েছিলাম যে অ্যাবস্ট্রাকশন কি জিনিস। এটিও একটি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের একটি বৈশিষ্ট্য,
ডেটা অ্যাবস্ট্রাকশন কি আসলে? প্রয়োজনীয় ইনফরমেশনকে শো করা, ইন্টারনাল প্রসেসিংকে হাইড করাই হচ্ছে ডেটা অ্যাবস্ট্রাকশন। আমরা সাধারণত টিভির রিমোট ব্যবহার করি, ইন্টারনালি কি হয় আমরা কিন্তু জানি না। আমরা মোবাইল ব্যবহার করি, মোবাইলের মধ্যে ইন্টারনাল প্রসেসিং কিন্তু আমরা দেখি না। এটাই আসলে হচ্ছে ডেটা অ্যাবস্ট্রাকশনের উদাহরণ। অ্যাবস্ট্রাকশন কিওয়ার্ড ব্যবহৃত হয় শুধুমাত্র ক্লাস এবং মেথডের ক্ষেত্রে। সেক্ষেত্রে আমাদের প্রথমেই আমরা দেখব যে অ্যাবস্ট্রাক্ট ক্লাস কি জিনিস। এটি হচ্ছে একটি রেস্ট্রিক্টেড ক্লাস যা অবজেক্ট তৈরি করার জন্য ব্যবহৃত হয় না। এটি অ্যাক্সেস করার জন্য অন্য ক্লাস থেকে ইনহেরিট করতে হয়। যদি আমরা সিনট্যাক্স দেখি, প্রথমে আমাদের লিখতে হবে অ্যাবস্ট্রাক্ট, তারপরে লিখতে হবে ক্লাস, তারপরে ক্লাসের একটি নাম লিখতে হবে, তারপরে ব্র্যাকেট দিয়ে কমপ্লিট করতে হবে, মানে বডি থাকবে ক্লাসটার এই ব্র্যাকেটের মধ্যে। তারপরে অ্যাবস্ট্রাক্ট মেথড শুধুমাত্র অ্যাবস্ট্রাক্ট ক্লাসে ব্যবহৃত হয় অ্যাবস্ট্রাক্ট মেথড, এবং এই মেথডের কোনো বডি থাকে না। ডিরাইভড ক্লাস থেকে বডি প্রোভাইড করা হয়, মানে এটাকে যখন অন্য একটি ক্লাস ইনহেরিট করবে, আমরা পরবর্তী অধ্যায়ে ইনহেরিটেন্স সম্পর্কে জানবো। আমরা এতটুকুই শুধু জেনে রাখি যে কোনো ক্লাসকে যদি আমরা তার বৈশিষ্ট্যকে যদি আমরা ধারণ করতে চাই, তার কোনো সুবিধা যদি আমরা নিতে চাই, তাহলে সেটাকে ইনহেরিট করতে হয়। তাহলে আমরা অ্যাবস্ট্রাক্ট মেথড যেটা, সেটার সিনট্যাক্স হচ্ছে পাবলিক অ্যাবস্ট্রাক্ট লিখতে হবে, তারপরে আমরা ভয়েড দিয়ে আমরা লিখবো সেই মেথডের নাম, এবং ব্র্যাকেট কমপ্লিট হবে, তারপর সেমিকোলন, এর কোনো বডি থাকবে না। অ্যাবস্ট্রাক্ট ক্লাসের কিছু রেস্ট্রিকশন রয়েছে। সেই রেস্ট্রিকশন যদি আমরা দেখি, একটু রেস্ট্রিকশন আমাদের জানা দরকার। যে আমরা শুরুতেই আমরা দেখেছি যে আসলে আমরা কি কি জিনিস করতে পারি এবং কি কি জিনিস করতে পারি না। অ্যাবস্ট্রাক্ট ক্লাসের অ্যাবস্ট্রাক্ট মেথড এবং রেগুলার মেথড দুটিই থাকবে। যেমন এখানে অ্যানিমাল সাউন্ড, এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট মেথড, আর হচ্ছে পাবলিক ভয়েড স্লিপ, এটা হচ্ছে তার যে রেগুলার মেথড স্বাভাবিক, সেটা হচ্ছে এটিতে শুধুমাত্র সেটা মেসেজ শো করেছে। আমরা একটু আগে কিন্তু পড়লাম কি, যে অ্যাবস্ট্রাক্ট ক্লাস সে কিন্তু কোনো অবজেক্ট ক্রিয়েট করতে পারে না। যদি লিখি এভাবে যে অ্যানিমাল মাই অবজেক্ট ইকুয়াল টু নিউ অ্যানিমাল, তাহলে কি করবে, আমাদের একটা এরর দেখাবে, যে আমাদেরকে বলবে ক্যান নট ক্রিয়েট অ্যান ইনস্ট্যান্স অফ দ্য অ্যাবস্ট্রাক্ট ক্লাস অর ইন্টারফেস। তার মানে আমরা অ্যাবস্ট্রাক্ট ক্লাসের কোনো অবজেক্টকে আমরা ডিক্লেয়ার করতে পারবো না। এটা হচ্ছে তার রুলস। এই রুলসটাকে আমাদের মনে রাখতে হবে, কারণ আমরা প্রোগ্রাম করার পরে যদি দেখি যে এটা অবজেক্ট কেন ক্রিয়েট হচ্ছে না, সুতরাং আমাদের এই থিওরিটা আমাদের জানা দরকার। অ্যাবস্ট্রাক্ট ক্লাস ব্যবহার করে একটি প্রোগ্রাম, এখানে অ্যাবস্ট্রাক্ট ক্লাস হচ্ছে আমাদের অ্যানিমাল, তার একটি মেথড রয়েছে অ্যাবস্ট্রাক্ট মেথড পাবলিক অ্যাবস্ট্রাক্ট ভয়েড অ্যানিমাল, আর রেগুলার যে মেথডটা রয়েছে সেটা হচ্ছে এটি। এখন আরেকটি ক্লাসকে ডিক্লেয়ার করলাম ক্লাস পিগ নামে, তারপর এখানে ক্লোন সিম্বল দিলাম, তাই না? এই সিম্বলটা তোমাদের কাছে নতুন। আসলে কোনো ক্লাসকে যদি ইনহেরিট করতে চাই তাহলে এইভাবে ক্লোন লিখতে হয়, তারপরে সেই ক্লাসের নাম লিখতে হয়। এতটুকু জানলেই আপাতত হবে, কারণ আমাদের পরবর্তী অধ্যায়ে আমরা ইনহেরিটেন্স সম্পর্কে বিস্তারিত জানবো। তাহলে আমরা অ্যানিমাল ক্লাসকে ইনহেরিট করলাম। তো এখন আমরা কিছুক্ষণ আগেই আমরা বলেছিলাম যে অ্যাবস্ট্রাক্ট ক্লাস মেথড, অ্যাবস্ট্রাক্ট মেথড তাকে ইনহেরিট করাতে হয়, তাহলে ইনহেরিট করিয়ে তাকে কাজ করানো যায়। তাহলে আমরা এই মেথডকে এখন আমরা ইনহেরিট করতে চাই, কিভাবে করব? আমরা পাবলিক ওভাররাইড, আমরা ওভাররাইড করব অ্যানিমাল সাউন্ডকে, তারপর আমরা এটার বডিটাকে আমরা দিতে পারবো। কারণ কি, আমরা অ্যাবস্ট্রাক্ট ক্লাসে এটার বডিকে আমরা দিতে পারবো না। আমরা একটু আগেই বলেছিলাম এটাকে ইনহেরিট করার পরে আমরা তার বডিটাকে দিতে পারবো ডিরাইভড ক্লাসে বসে। এটা হচ্ছে ডিরাইভড ক্লাস। তাহলে আমরা এখানে একটা মেসেজ দিলাম, দ্য পিগ সেজ উই। তাহলে এতটুকুই আমাদের কাজ কমপ্লিট। এখন আমরা নতুন একটি ক্লাস নিলাম। এই নতুন ক্লাসে আমরা কার অবজেক্ট নিব? অ্যাবস্ট্রাক্ট ক্লাসের কি অবজেক্ট নিতে পারবো না। তাহলে আমরা নিব পিগ ক্লাসের অবজেক্ট। তাহলে আমরা মাই পিগ নামে একটি অবজেক্ট ডিক্লেয়ার করলাম। এই অবজেক্টের সাহায্যে কিন্তু আমরা এই ক্লাসটাকে কিন্তু আমরা কি করতে পারবো, এই অ্যানিমাল সাউন্ডকে আমরা ইনহেরিট, আমরা কিন্তু অ্যাক্সেস করতে পারবো, এটাকে কল করতে পারবো। মাই পিগ ডট অ্যানিমাল সাউন্ড, যখন এটাকে আমরা কল করব তখনই কিন্তু আমরা এই আউটপুটটা কিন্তু আমরা পাবো। আর এটা হচ্ছে আমাদের রেগুলার মেথড। এটাকে আমরা যখন এই কল করব তখন এটার এই আউটপুটটা কিন্তু
তখন আমরা এখানে পাবো। তাহলে আমরা দুটি আউটপুট আমরা এখানে দেখতে পাবো। তাহলে আমরা এখান থেকে কি শিখলাম, যে অ্যাবস্ট্রাক্ট ক্লাসের কোনো অবজেক্ট ডিক্লেয়ার করা যায় না। তার মেথডকে যদি নিয়ে কাজ করতে হয় তাহলে কি করতে হয়, ওভাররাইট করতে হয় ডিরাইভ ক্লাসে। তাহলে আমরা এটাকে ডিরাইভ ক্লাসে তাকে নিয়ে কাজ করলাম, তার মেথডের মধ্যে একটি মেসেজ দিলাম এবং আমরা ডিরাইভ ক্লাসের অবজেক্টের